তুমি জানো ফিরে দেওয়ার বেস লাইন ইটালির থেকে একটা ইটালিয়ান বেস গিটারও ট্রাই করে ইউটিউবে তুলেছিল বাংলাদেশের বেস লাইন। তো ওটা একটা, বাট ইফ ইউ লিসেন টু জ্বালা জ্বালা এটা যদি মনে হয় যে আমাদেরকে যারা অর্গানাইজার যারা আমাদেরকে ঘোরায় সময় দেয় মনে হয় একটা দিন ছেড়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। সকালে এসে যদি কোনো গিটার সেন্টারে ড্রপ করে দেয় যে আপনাদের সাথে সন্ধ্যায় দেখা হবে, কোনো অসুবিধা নেই। যারা বিনোদন সাংবাদিকতা করছেন তাদের মধ্যে অনেক ভালো ভালো অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন, কিন্তু আবার অনেকে রয়েছেন যারা আসলে অনেক কিছু হয়তো এখনও দেখা বাকি, শেখা বাকি রয়েছে, এবং সবাই সবার কমফোর্ট জোনের মধ্যে থাকতে চায়। প্রবলেম কথা বলতে তো কোনো দোষ নেই, সকলেই সকলের কাছ থেকে শিখতে পারে। তো আজকে যে তরুণ তারও কিছু শিষ্য নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু কথা বলার সুযোগ, দার্শনিক চিন্তাভাবনা শেয়ার করার অভিজ্ঞতা তো এত সহজে হয় না, সেটার জন্য একটু সময় লাগে। তো সেই সময় বা বয়সে যারা পৌঁছেছে তাদের কথা বলার সুযোগ হওয়া দরকার। দেখো, কিন্তু আমি তো একটু ওপেন মাইন্ডেড মানুষ, আমি সবাইকেই সুযোগ দেওয়ার পক্ষের মানুষ। সুতরাং কেউ গান লিখতে চাইবে, সে পূর্বে সাংবাদিকতা করেছে, তাতে কি? তুমি যে সিন্ডিকেট শব্দটা ব্যবহার করলে, যেরকম একটা গ্রুপিং হয়, এটা আমি কিন্তু এতটা জানি না। এসব নিয়ে মাথা ঘামানোর আমার কোনো সময় নাই, কথাও না। আমি কিন্তু এসব নিয়ে ভাববার আমার সময় নেই। কিন্তু হয় এটা বুঝতে খুব একটা অসুবিধা হয় না এই কারণে যে বহু ভালো কাজ করে যাচ্ছে যেগুলি কারো জানার কোনো আগ্রহই নেই, তাতেও আমি বাধাগ্রস্ত হই না, তাতেও আমি থেমে থাকি না। কে জানতে চাইলো, কে চাইলো না। বহু বড় বড় পত্রিকা আছে, মানে এমন ক্ষুদ্র ক্ষুদ্র সংবাদ প্রকাশ করবে, বিনোদনের সংবাদ প্রকাশ করবে, তার পাশাপাশি যে ভালো কাজগুলি হচ্ছে, বড় কাজগুলি হচ্ছে, সেদিকে একেবারেই কোনো নজর নাই। তাহলে আমার কাছে ওই জায়গাটা, মানে প্রফেশনালিজমের জায়গাটায় আমার প্রশ্ন থাকে যে যারা বিনোদন সাংবাদিকতা করছেন তাদের মধ্যে অনেক ভালো ভালো অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন, কিন্তু আবার অনেকে রয়েছেন যারা আসলে অনেক কিছু হয়তো এখনও দেখা বাকি, শেখা বাকি রয়েছে, এবং সবাই সবার কমফোর্ট জোনের মধ্যে থাকতে চায়। সে যাদেরকে চেনে তাদের খবরটা নিয়ে তার কাজটা, সে তার দায়িত্বটা পালন করে একটা বোঝাতে চাচ্ছে যে আমার কাজটা আমি করে যাচ্ছি, কিন্তু সেটা যে তার গণ্ডির বাইরে যাচ্ছে না, সেটা তো ভাবতে হবে যে আমি আর কত 4-5টা মানুষকে নিয়ে আর কত লিখব। এদের একজনের মানে মুখে হাসি ফুটলে সেই ছবিটাও উঠে যায় সাথে সাথে যে এমন কিছু একটা হয়েছে। কিন্তু এরকম মানে 4-5 জনকে ঘিরে যে চলা, অনলাইন পত্রিকা হোক বা প্রিন্টেড মিডিয়া হোক, এটা বিরক্তিকর অবশ্যই, কিন্তু দেখতে দেখতে না সয়ে গেছে, এখন আর বিরক্তও হই না, মানে মেনে নিয়েছি এটাকে, যে এটা পরিবর্তন আমার পক্ষে করা সম্ভব না। এটা মানসিক পরিবর্তন তাদের ক্ষেত্রে প্রয়োজন, যারা প্রফেশনাল লাইনে আসে, কাজ করছে, তাদের পরিবর্তন। আমি প্রথম বেস গিটার, যদি বেস গিটারের কথা বলো, আমি তো ইংল্যান্ড থেকে ফিরে আসার পরে বেস গিটার হাতে নিলাম। তখন বাংলাদেশে, কিন্তু বেস গিটার যখন হাতে নিলাম তখন প্রথমে একটা কিনলাম স্টাইনবার্গের কর্ট, একটা সাদা রঙের, যেটা আমাদের প্রতিশ্রুতি প্রথম বাংলা অ্যালবামের কাভারে যে ছবিটা আছে ওইটাতে আছে, সাদা রঙের একটা গিটার, কিন্তু হেডলেস, হেড ছিল না, ছোট্ট। অনেকে খুব মজা পেয়েছিল ওটা দেখে, ওয়াও এটা কি জিনিস, ছোট্ট একটু ট্রায়াঙ্গেলের মতো বডি, এখানে হেড নাই, এরকম সাইজে। ওটা নিয়ে প্রতিশ্রুতি অ্যালবামের ছবিতে আছে, ওইটা আমি কিনেছিলাম অ্যালং উইথ মার্শাল বেস অ্যাম্প। তো মার্শাল বেস অ্যাম্প অ্যান্ড ওই গিটারটা, স্টাইনবার্গের গিটারটা কিনেছিলাম ফ্রম আ জার্মান লেডি, ঢাকায় একজন জার্মান লেডি, শি ইউজ টু প্লে বেস। সে পুরো প্যাকেজটা চলে যাওয়ার আগে পুরো তার অ্যাম্প অ্যান্ড গিটারটা সেল করতে, এই খবর আমার কানে এসছে, আমি সাথে সাথে কিনে ফেলছি ওটা প্রিটি রিজনেবল প্রাইসে। বাট ফর সাম রিজন স্টাইনবার্গ থেকে গ্রো করে অন্য বড় বড় ভালো ভালো বেস গিটারের দিকে আরও চলে গেছি, কিন্তু ওটা আমার এখন মনে করে রেখে দেওয়া উচিত ছিল, খুব ইউনিক ছিল জিনিসটা, একদম দেখতে দেখতে অন্যরকম। আমি তারপরে কিনলাম ফেন্ডার প্রিসিশন লাইটটা নিলাম, ফেরিদের থেকে নিলাম, বাট স্টাইনবার্গটা কোথায় আছে আমি এখনও জানি না। কিন্তু তার আগে যখন রিদম গিটার বাজাতো, আমার তো মিউজিক থেকে আর্নিং শুরু হয়েছে অনেক আগে থেকে, মানে 17-18 বছর বয়স থেকেই, যখন হোটেলে রেগুলার বাজাচ্ছি। ওই টাইমে তো ওটা চাকরির মতোই ছিল, মানে সপ্তাহে ইন্টারকন্টিনেন্টাল যেটা করতাম 3-4 বার যেতে হবে, একেবারে অন টাইম, একদম ইউনিফর্ম পরে,
পারফর্ম করছি, ওটা বিউটিফুল একটা টাইম ছিল, শিক্ষার একটা জায়গা। তো ওই টাইমে তো রিদম গিটার বাজাতাম। ওই গিটার প্রথম ভালো গিটার নিয়ে আসে আমার আম্মা, নিয়ে আসেন আমেরিকা থেকে। ওনার গিফট, ওনার দেওয়া গিটারটা ওটা ছিল গিবসনের। ওনার ছিল গিবসনের কালো রঙের একটা গিটার, সেমি অ্যাকুস্টিক। দ্যাট ওয়াজ গুড গিটার। হ্যাঁ, ততক্ষণে তো শুরু করে দিয়েছি। এবং পরবর্তীতে আমি ইংল্যান্ডে গিয়ে কিছু গিটার কিনি। একটা আরিয়া প্রো এফল বড় গিটার, জর্জ বেনসন খুব শুনতাম, জর্জ বেনসন বাজাতো যেরকম গিটার ওরকম একটা ইংল্যান্ডে কিনি। একটা ভালো অ্যাকুস্টিক গিটার কিনি ইয়ামাহার। এবং ফিরে এসে তো বেস নিলাম, ততদিনে কিছু গিটারও জমে গেছে, বেস আস্তে আস্তে কালেকশন হতে হতে। লেখালেখি সুযোগই মানে সময় করে করি না। যে ওয়ারউইকের কাছে আমি যদি লিখতাম, চেষ্টা করতাম ছবি টবি দিয়ে যে আপনাদের বেস গিটার কিন্তু আমি গত সম্ভবত 25 বছর ধরে বাজাচ্ছি বাংলাদেশে, কিন্তু প্রথম ইন্ট্রোডিউস ওয়ারউইক বেস তখনও মানে এত প্রচলিত হয়নি, এখন অনেকে বাজে, তো হয়তো একটা এন্ডোর্সমেন্ট হয়ে যেত। ট্রাস্ট মি, আই নেভার ইভেন ট্রাইড, কোনো চেষ্টাও করিনি যে ওয়ারউইককে লিখি। ওয়ারউইকের দোকান আমি জার্মানিতে গেছি, আমি ফ্র্যাঙ্কফার্টে ওয়ারউইকের স্টোরে গেছি, ও বিশাল। তো কিন্তু তাদেরকে কোনো সময় বলি নাই যে তোমাদের ব্র্যান্ডটা যে এখানে এত সুন্দর পরিচয় করে দিলাম। আমি তো 100% ফলোয়ার। বিরাট বিরাট সেকশন, তো এক এক সেকশনে ঢুকলে মনে ও আচ্ছা এখানেও তো আধা ঘন্টা চলে গেল। বিভিন্ন দিক আছে, মানে ছোট ছোট অ্যাক্সেসরিজ থেকে শুরু করে বড় বড় অ্যাম্পলিফায়ার, মানে সব সেকশনে যেতেই হবে। তুমিও গেছো আমি জানি, কিন্তু ঢুকলে বেরোতে ইচ্ছা করে না যে এই সুযোগ আর কখন পাবো। এই জিনিসটা একটু বাজিয়ে নেই, এই গিটারটা একটু বাজাই, এই বেসটা একটু বাজাই, ও এই কিবোর্ডসগুলি আসছে, আচ্ছা ড্রাম সেট, লুক এট দিস ড্রাম সেট, ও মাই গড দিস করতে 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 তারপর ছোট ছোট সেকশনগুলিতে মনে হয় যে আমাদেরকে যারা অর্গানাইজার, যারা আমাদেরকে ঘোরায় সময় দেয়, মনে হয় একটা দিন ছেড়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। সকালে এসে যদি কোনো গিটার সেন্টারে ড্রপ করে দেয় যে আপনাদের সাথে সন্ধ্যায় দেখা হবে, কোনো অসুবিধা নেই। একদম রুম বন্ধ করে গিটার বাজাতে বাজাতে। দেখো কত আর্টিস্ট আছে ওয়ার্ল্ডে, এক সময় ই করতো আর এক সময় করে না। স্টিংকে যদি দেখো, পুলিশের স্টিং, সে এক সময় কীরকম পাঙ্ক লুক ছিল তার। পুলিশকে তো আমি লাইভ দেখেছি, পুলিশ ব্যান্ডটাকে। আর সেই স্টিংকে এখন যদি দেখো, এটা দিস ইজ ম্যাচিউরিটি, এটা বলে বোঝানো যাবে না। ইফ ইউ লুক অ্যাট পিঙ্ক ফ্লয়েডের ডেভিড গিলমোরকে যদি দেখো, এক সময়কার ডেভিড গিলমোর কি ছিল, এখন তুমি ওই $5 টি শার্ট ছাড়া কিছু দেখবে না। ওর ব্যাংকে 200 মিলিয়ন থাকতে পারে, কিন্তু এক সময় না, ইউ লিভ দিস থিংস। একটা টাইম আসে যখন এগুলি ওই ছোটোখাটো খুচরা ফ্যাশন, মানে আমি স্টিংয়ের কথা আবারও বলি যে স্পাইকড হেয়ার, বা কেউ ব্যান্ডানা বাঁধতো, কেউ এটা করতো, কেউ অমুক লেদার প্যান্ট ছাড়া কিছু পরে না। এখন দেখো সবচেয়ে সিম্পল কাপড় পরে সে যদি বাজাতে পারে, সে সবচেয়ে স্বাচ্ছন্দ্যে আছে। সো আমি হয়তো অনেকটা ওই দিকে পৌঁছে গেছি যে ইউনো স্ট্যান্ডিং, মানে বেস গিটার বাজানোটা কি, এটা খুব একটা অ্যাট্রাকটিভ ইনস্ট্রুমেন্ট। আমার কাছে সবসময় ভালো লেগেছে। আমি বেস গিটার বাজানোর আগে থেকেই একটা আমার ফেভারিট ইনস্ট্রুমেন্ট ছিল। এটা যেরকম গ্রুভ আছে, যেরকম ইটস আ বেসিক্যালি একটা রিদম ইনস্ট্রুমেন্ট, কিন্তু ওটার সাথে যখন মেলোডি লাইন মানুষ যোগ করতে পারবে, বেস প্লেয়ার যখন যোগ করে একটা মেলোডি লাইন ক্রিয়েট করতে পারবে, প্লাস দি গ্রুভ, এই দুটোর কম্বিনেশন যখন সুন্দর করে চমৎকার করে ক্রিয়েট করতে পারবে, মানে কাভার সংসের কথা বলছে, ক্রিয়েট করে নিজের গানে ডেলিভারি দিতে পারবে, তখন সেটা শুনে ভালো লাগে। বলতে পারবো যে এই যে একটা কিছু হচ্ছে, ডেভেলপ করবে, নিজের ক্রিয়েশন হতে হবে। যেমন কিছু সিগনেচার লাইন আই হ্যাভ ক্রিয়েটেড, এগুলি ওই গানগুলি শুনলে ওই লাইন, বেস লাইন নিয়ে মানুষ কথা বলে বা চিন্তা করে বা শিখতে চায় বা তুলতে চায়। তুমি জানো ফিরে দেওয়ার বেস লাইন ইটালির থেকে একটা ইটালিয়ান বেস গিটারও ট্রাই করে ইউটিউবে তুলেছিল, বাংলাদেশের বেস লাইন। তো ওটা একটা, বাট ইফ ইউ লিসেন টু জ্বালা জ্বালা দুদুম টুম দুদুম টুম, এইটা যদি করো, ফিরিয়ে দাও যদি এনিথিং, চাঁদতারা, ইউ হ্যাভ টু বি, ভিতরের থেকে খুব মিউজিক্যাল হতে হবে এইগুলি লাইনগুলি দাঁড় করাতে গেলে, বানাতে গেলে। আমার যে বয়স হয়েছে, আমার যা অভিজ্ঞতা হয়েছে মিউজিকে, মোর দ্যান 40 ইয়ার্স, হ্যাঁ এরকম একটা ব্যাপার, 40 ইয়ার্স, মোর দ্যান 40 ইয়ার্স। তো আমরা অ্যাকচুয়ালি, আমি এক্সপেক্ট করি ম্যাচিওর প্রশ্ন এখন, মানে এখন খুব বেসিক প্রশ্ন শুনলে খুব একটা ইচ্ছা করে না কথা বলতে। মানে আমি চাই একটু গভীরে যেতে, কারণ আমাদেরকে দিয়ে যদি তোমরা কথা না বলাও এখন, এটা হয়তো
অনেক কিছু না জানা থেকে যাবে। যার কারণে যারা লেখালেখিতে আছে তারা বিদেশি শিল্পীদের নিয়ে চিন্তা করে অনেক বেশি, কষ্ট করে, অনেক কষ্ট করে লেখার চেষ্টা করে, সময় দেয় অনেক বেশি, কিন্তু দেশের মানুষদের কাছে খুব একটা আসে না। সুতরাং ওই ঘুরে ফিরে ওই কথাটাই যে আত্মজীবনে আসলে নিজেরই লিখতে হবে।